রোদ্দুরে ছেঁড়া মানচিত্র লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব ১৪। ফজরের আজানের পবিত্র ধ্বনি মির্জাবাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। জানালার পাশ দিয়ে ভোরের স্নিগ্ধ বাতাস এসে ঘরের পর্দাগুলোকে আলতো করে তুলিয়ে দিচ্ছে। না থেকে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। চোখ মেলতেই দেখল সে আরিয়ানের বলিষ্ঠ বুকের মাঝে পরম আশ্রয়ে মিশে আছে। আরিয়ানের নিয়মিত নিঃশ্বাসের শব্দ আর ভোরের এই স্তব্ধতা মিলেমিশে একাকার। টিনা আলতো করে আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘোরে তাকে কতই না মাসুম দেখাচ্ছে। নিজের অজান্তেই টিনার ঠোঁটে হাসি ফুটে উঠল। বিছানা থেকে উঠে বসার আগে আর সামলাতে পারল না। অতি সতর্পণে ঝুঁকে পড়ে আরিয়ানের ললাটে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দিল। নামাজের জন্য অজু করে এসে টিনা আরিয়ানকে আলতো করে নাড়া দিল। কোমল স্বরে ডাকল, এই যে রাকি সাহেব, অনেক হয়েছে, এবার উঠুন তো। আরিয়ানের ঘুমের ঘোর শুধু একটা অস্পষ্ট শব্দ করল, হুম। টিনা এবার ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে একটু জেদ করে বলল, উঠুন না, আজান হয়ে গেছে অনেকক্ষণ, নামাজ পড়বেন না? ভোরবেলা গভীর ঘুমে ব্যাঘাত ঘটায় আরিয়ান অবচেতন মনে কিছুটা রুক্ষ হয়ে উঠল। সে ভ্রু কুচকে ওপাশ পেরে শুয়ে বিড়বিড় করে বলল, উফ, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। আরিয়ানের সেই পুরনো রাগী কণ্ঠস্বর। কিছুদিন আগে থেকে মানুষটা টিনার কাছে এতটাই নরম হয়েছিল যে আজ হঠাৎ এই সামান্য কর্কশ স্বরে টিনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অভিমানে তার ঠোঁট দুটো কেঁপে উঠল। সে আর দ্বিতীয়বার ডাকল না। যায় নামাজ হাতে নিয়ে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাহিরের ভোরের আকাশটা তখনও নীলাভ হয়ে আছে। পাখিদের কিচিরমিচির শুরু হয়েছে কেবল। টিনা রেলিং ধরে দূরে তাকিয়ে রইল। ব্যালকনি রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোরের ঝাপসা অন্ধকার অনেকটা ফিকে হয়ে এসেছে। সতেজ বাতাসের ঝাপটা টিনার মনকে শান্ত করতে চাইলেও আরিয়ানের সেই বিরক্তিমাখা কণ্ঠস্বর মনের কোণে কাটার মতো বিঁধেছিল। অভিমানে বুক নিয়ে আরও কিছুক্ষণ বাহিরে কাটিয়ে যখন সে পা টিপে টিপে রুমে ফিরে এলো, তখনই দরজার কাছে থমকে গেল সে। ঘরের দৃশ্যটা দেখে টিনার চোখের পলক নড়ল না। আরিয়ান ফ্লোরে জায়নামাজ বিছাচ্ছে। পরনে শার্ট প্যান্ট হলেও প্যান্টের নিচের অংশটুকু কোণের উপরে ভাঁজ করা। মাথায় ধপধপে সাদা একটা টুপি। যে মানুষটা একটু আগে টাকার কারণে বিরক্ত হয়ে ওপাশ ফিরে শুয়েছিল, সে এখন শান্ত মনে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনাকে দেখেই আরিয়ানের ঠোঁটের কোণে মায়াবী এক চিলতে হাসি ফুটে উঠল। সে কোমল স্বরে বলল, আসো, আজ জামাতের সাথে নামাজটা আদায় করে নেই। টিনার বুকের ভেতরে জমে থাকা সবটুকু অভিমান যেই মুহূর্তেই এক পশলা বৃষ্টিতে ধুয়ে গেল। সে এসে আরিয়ানের ঠিক একদম পাশে পেছনে দাঁড়িয়ে গেল। ঘরের নিস্তব্ধতায় আরিয়ানের মধুসূর তিলওয়াত আর ভোরের স্নিগ্ধতা মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করল। নামাজ শেষ করে তিনা আরিয়ানের উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। ঘরে আধো আধো ছায়ের মাঝে আরিয়ান পরম মমতায় টিনার মাথায় বিলি কেটে দিচ্ছে। সেই স্পর্শে এক অদ্ভুত নির্ভরতা ছিল। টিনা হঠাৎ আদুরে গলায় বলে উঠল, জানেন, দিন যত যাচ্ছে আপনাকে হারিয়ে ফেলার ভয়টা কেন জানে তত বাড়ছে আমার। আরিয়ান ট্রিনার কথায় মৃদু হাসল। স্ত্রীর ললাটে একটা গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে বলল, পাগলি মেয়ে, আমি কোথাও হারাবো না, আমি তোমার কাছেই আছি। কিন্তু তুমি তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো শ্যামালিনী? টিনা চট করে উঠে বসল। আরিয়ানের চোখের মণি দুটোর দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলল, আমার শেষ পরিচয় হোক আমি আপনার স্ত্রী। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই একটা নামই যেন আমার পাশে থাকে। যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আমার নাম, সেদিন যেন বলা হয়, আরিয়ান মির্জার সহধর্মিণী আজ ইন্তিকাল করেছেন। মৃত্যুর এমন চরম সত্য আর ভালোবাসার এমন প্রকট উচ্চারণে শুনে আরিয়ানের বুকটা হুহু করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। দুই হাত দিয়ে তিনাকে চাপড়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। যে এই আলিঙ্গনের সেই সময়কে থামিয়ে দিতে চায়। বাইরে পড়ে সূর্য তখন মির্জাবাড়ির আঙ্গিনায় নতুন করে আলোর রেখা টেনে দিচ্ছে। আর ভেতরে একজোড়া প্রাণ একে অপরকের মাঝে খুঁজে পাচ্ছে বেঁচে থাকার পূর্ণতা। মির্জাবাড়ির সকালটা আজ অন্যরকম স্নিগ্ধ। গতকালে সেই টানটান উত্তেজনা আর বিয়ের ধকল শেষে আজ সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। বাড়ি বড় কিন্নিনা মাইমুনা রাহি আর ফারহানা বেগম ড্রয়িং রুমে বসে খোঁজগল্প করছেন। তিনা, মিতু, নুসরাত মিলে কিচেনে হাল ধরেছে। বাড়ির বড়দের আজ সকাল সকাল কোনো কাজই করতে দিচ্ছে না তারা। তিনজন মিলে নাস্তা বানানোর ফাঁকে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। ঠিক তখনই সিঁড়ির পায়ের আওয়াজ পাওয়া গেল। সবার নজর স্থির হলো উপর থেকে নেমে আসা নৌশির উপর। পরনে লালচে রঙের একটা জামদানি শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, আর চোখে মুখে নতুন জীবনের আভা। নৌশিকে শাড়িটা এতটাই স্নিগ্ধ লাগছে, পরিণীত লাগছে যে রাহি বেগম নিজের মেয়ের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। যে মেয়েটা কাল পর্যন্ত চঞ্চল পায়ে সারা বাড়ি মাথায় করে বেড়াতো, আজ একদিনে সে যেন কতটা গম্ভীর আর মায়াবী হয়ে উঠেছে।
মাইমুনা বেগম হাসি মুখে এগিয়ে গেলেন। নৌশিকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখে আহ্লাদি গলায় বললেন, মাশাআল্লাহ, আমার ছোট বৌমাকে তো একদম রাজরানীর মতো লাগছে। নৌশি মেজো মায়ের মুখে বৌমা ডাক শুনেই লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত মাইমুনা বেগমকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকিয়ে অস্পষ্ট স্বরে বলল, বৌমা বললে কেমন লজ্জা লাগছে। ওর এমন বাচ্চা সুবল কথা শুনে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। মাইমুনা বেগম কৌতুক করে বললেন, তা এই যে এক রাতে শাড়ি পরা শিখে গেলি, শাড়িটা তুই ধরতেই পারতিস না, আজ একা একাই পড়লি। নৌশি একদম সরল মনে চটচট করে উত্তর দিল, না না, একা পড়িনি তো, তোমার ছেলে পড়িয়ে দিল। কথাটা মুখ দিয়ে বেরোতেই নৌশি বুঝতে পারল সে কি বলে ফেলেছে। ওদিকে ট্রিনা আর মৃদু কিচেন থেকে উকি দিয়ে মুখ টিপে হাসছে, আর বড় মায়েরা একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসাহাসি করছে। নৌশি লজ্জায় নিজের জিভ কামড়ে দিল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে সোজা কিচেনে দৌড়ে ট্রিনা আর মৃদুর কাছে গিয়ে লুকোলো। মাইমুনা বেগম নিজের হাসিটা বহু কষ্টে চেপে রেখে আবার যাদের পাশে বসলেন। নৌশি কিচেনে ঢুকতেই তিনজন একই স্বরে বলল, এক রাতে এত কিছু শিখে গিয়েছ? নৌশি কাল ফুলিয়ে অভিমানের মুখে হাঁড়ি করে বলল, দেখ, তোমরা এমনভাবে আচরণ করছো জানো আমি সত্যিই কোনো অচেনা শ্বশুরবাড়ি চলে এসেছি। ভুলে যেও না, এটা আমারও বাড়ি। টিনা নৌশির কাঁধে হাত থেকে মিটিমিটি হেসে বলল, তা তো বটেই, কিন্তু এখন থেকে তো পরিচয় বদলে গেছে। আগে ছিল এই বাড়ির মেয়ে, এখন এই বাড়ির ছোট বৌমা। তা নিজেকে কি এখনো বাপের বাড়িতেই মনে হচ্ছে? নৌশি যতই জুৎসই উত্তর খুঁজে পেল না, তর্কে না পেরে প্রসঙ্গ ঘুরিয়ে গম্ভীর গলায় ঘোষণা করল, আজ আমি সবার জন্য নিজের হাতে পায়েস বানাবো। নৌশির মুখে রান্নার কথা শুনে সবাই থমকে গেল। নুসরাত আর মিতু একে অপরের দিকে তাকালো, কারণ যে নৌশি পানে গরম করতে গিয়েও হাত পুড়িয়ে ফেলে, সে আজ পায়েস বানাবে। মিতু কুণ্ঠা ভরে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তোমায় একটু সাহায্য করি, চিনি দুধটা অন্তত মেপে দিই। না না, একদম দরকার নেই। নৌশি হাত নেড়ে ওদের থামিয়ে দিল, আমি একাই পারবো। আমি আজ সকালে ঘুম থেকে উঠে ইউটিউবে দেখে পুরো রেসিপিটা মুখস্থ করেছি। তোমরা কেউ আমার রান্নার এলাকায় ঢুকবে না বলে দিলাম। কেউ আর তাকে কোনো বাধা দেওয়ার সাহস পেল না। নৌশি বেশ কোমর বেঁধে কাজে লেগে পড়ল। এর হাড়ি বসিয়ে খুব মনোযোগ দিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখছে আর একটা একটা করে উপকরণ মেশাচ্ছে। আদনান ড্রয়িং রুমের কোণা থেকে আর চোখে কিচেনের এই মহাযজ্ঞ দেখছিল আর মনে মনে ভাবছিল, পায়েসটা শেষ পর্যন্ত খাওয়ার যোগ্য হবে নাকি আবার কোনো নাদান কাজ করে বসবে নৌশি। ব্রেকফাস্ট টেবিলে তখন সাজানো গোছানো প্রায় শেষ। মিতু আর নৌশি প্লেট সাজাচ্ছে। বড়রা সবাই হাত মুখ ধুয়ে টেবিলের দিকে আসছেন। এমন সময় দোতলার করিডোর থেকে আরিয়ানের মেঘমন্দ্র কণ্ঠস্বর ভেসে এলো, ও শ্যামালিনী। পুরো ড্রয়িং রুম হল মুহূর্তে জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবার সাথে ট্রিনা নিজেও ওপরের দিকে তাকালো। আরিয়ান যেন কারো উপস্থিতির পরোয়া করছে না। সে আবার একটু জড়ালো গলায় ডাকলো, বউ, একবার উপরে আসো তো। টিনা আর চোখে দেখলো নৌশি আর মিতু একে অপরের গায়ে চিমটি কাটছে, আর মেজো মা বড় মায়েরা আঁচলে মুখ ঢেকে হাসতেন। টিনা লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছে। সে মনে মনে প্রার্থনা করেছিল আরিয়ান যেন আর না ডাকে, কিন্তু আরিয়ান নাছোড়বান্দা। সে এবার রীতিমতো হুমকি দিয়ে বসলো, কি হলো, উপরে আসবে নাকি নিচে গিয়ে টেনে নিয়ে আসতে হবে? টিনার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বাড়ির বড়দের সামনেই অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচতে সে রীতিমতো দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। টিনা চোখের আড়াল হতেই নিচ থেকে সবার সম্মিলিত হাসির শব্দ শোনা গেল। রুমে ঢুকে দেখল আরিয়ান আয়নার সামনে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। টিনার আগে পুষতে পুষতে বলল, সমস্যা কি আপনার? সকাল সকাল আস্ত বাড়িতে মাথায় তুলেছেন কেন? সবার সামনে ওভাবে কি নামে ডাকছেন? লজ্জা শরম কি বাজারে কেজি দরে বিক্রি করে দিয়েছেন? আরিয়ান পুরো কোচকে টিনার দিকে ফিরে তাকালো। খুব স্বাভাবিক গলায় বলল, দরকারই ডেকেছি, বিনা কারণে চিল্লাইনি। কি এমন দরকার যে সম্মানটাই খাওয়াতে বসলেন? আরিয়ান নিজের পরনের হালকা নীল শার্টের বুক পকেটের দিকে একটা ঝুলন্ত সুতার দিকে ইশারা করল। দেখো, বোতামটা লাগাতে গিয়ে ছিঁড়ে আমার হাতে চলে এসেছে। টিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো আমি কি করব? আলমারিতে কি শার্টের আকাল পড়েছে? অন্য একটা পরে নিন, এটা রেখে দিন, পরে ঠিক করে দেব। আমি যে তোমাকে 90 দশকের মতো ভালোবাসতে চাই শ্যামালিনী। আরিয়ানের মুখে 90 দশকের ভালোবাসার কথা শুনে টিনার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে সময়কাল সাদা কালো ছবির মতো এক অদ্ভুত মায়া খেলে গেল তার চোখে। আরিয়ান টিনার আরও কাছে ঝুঁকে এসে আরও গভীর কিন্তু নরম গলায় বলল, শার্টের অভাব না পড়লেও তোমার স্পর্শের অভাব পড়েছে শ্যামালিনী। বেশি কথা বলো না তো, নাও সেলাই করে দাও, আমার দেরি হচ্ছে। টিনা বুঝল এই মানুষটার জেদের কাছে হার মানাই শ্রেয়। সে আলমারি থেকে সুই সুতা বের করে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল।
আর টিনা খুব মনোযোগ দিয়ে তার বুকের দিকে ছেঁড়া বোতামটা লাগাতে শুরু করলো। আরিয়ান এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, ঠোঁটের কোণে সেই পরিচিত প্রশান্তির হাসি। সেলাই প্রায় শেষ। টিনা আলাদা করে আরিয়ানের বুকের সাথে নিজের বুক মিশিয়ে সুতোটায় দাঁত দিয়ে কেটে দিল। ঠিক সেই মুহূর্তে আরিয়ান দুহাতে টিনার মুখটা আগলে ধরল, নিচু স্বরে পড়ল, ভীষণ সুন্দর লাগছে আজ তোমায়। টিনা একটু লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল, স্নান হেসে বলল, এটা তো আপনি প্রতিদিনই বলেন, নতুন কি কিছু আর নেই? আরিয়ান আবারও হাসল, টিনার কপাল নিচে কপাল ঠেকিয়ে বলল, পুরনো কথাগুলোই তো 90 দশকের মতো বারবার বলতে ইচ্ছে করে। সৌন্দর্য কি আর প্রতিদিন নতুন হয়? তোমার এই রূপ তো আমার অভ্যাসে মিশে গেছে শ্যামালিনী। টিনা আরিয়ানের শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, হয়েছে, এবার নিচে চলুন। সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করেছে, আর ওইদিকে নৌশি আজ পায়েস বানিয়েছে। কে কিন্তু ভালো বলতেই হবে, মেয়েটা অনেক আশা করে বানিয়েছে। ডাইনিং টেবিলে তখন উৎসবের আমেজ। মির্জাবাড়ির পুরুষরা আড্ডায় মেতেছেন, আর বইয়েরা গরম গরম নাস্তা পরিবেশন করছেন। ঠিক সেই সময় ডাইনিং হলের প্রবেশপথে নৌশিকে দেখা গেল, হাতে একটা বড় কাচের বাটি, যাতে ধোয়া ওঠা গরম পায়েস। পায়েসের বাতিটা টেবিলের মাঝখানে গৌরবে রেখে নৌশি সবার দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দিল। আদনান আর চোখে বাড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বা, শেষ পর্যন্ত নদানের বাচ্চা পায়েস বানিয়েই ছাড়ল। কে জানে আজ কি এই পায়েস খেয়েই ইহকাল ত্যাগ করতে হবে কিনা। শেষের কথাটা আদনান এতটাই নিচু স্বরে বলেছিল যে নৌশি ঠিক শুনতে পেল না। সে পুরো কুচকে জিজ্ঞেস করল, কি বললি তুই? বিড়বিড় করছিস কেন? আদনান গলা ছেড়ে বলল, কিছু না, বলছিলাম যে একবার তো কেক বানাতে গিয়ে তুই কেকের বারবিকিউ করে ফেলেছিলি। তো আজ সেই অভিজ্ঞতায় পায়েসটা কি রূপ নিয়েছে সেটা ভেবেই শিউরে উঠছি। নৌশি এবার আদনানের কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে হুমকি দিল, মনে রাখিস, আমি এখন শুধু তোর ছোটবেলার খেলার সাথী নয়, আমি তোর বিয়ে করা বউ। যদি খাবার খেয়ে সবার সামনে তেরিং বেরিং কিছু বলছিস, তবে তোর সম্পত্তি আল্লাহু আকবার করে দেব, বুঝেছিস? আদনান বড় বড় চোখ করে তাকালো, মনে মনে ভাবলো, বাপরে, এই মেয়ে তো বিয়ের পর দেখি আরও ডেঞ্জারাস হয়ে উঠেছে। আরিয়ার মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা হঠাৎ আজ তুই রান্না করে ঢুকতে গেলি কেন নৌশি? নৌশি অমনি ঠোঁট উল্টে অভিযোগের সুরে বলল, দাদা ভাই, তোমারই তো বদমাইশ ভাই কাল রাতে বলল যে বউ হয়ে লাভ কি যদি না পায়েস রান্না করতে পারি। সে তো রীতিমতো হুমকি দিয়েছে, আজ থেকে যেন বাড়ির সব কাজ আমিই করি। তাই ভাবলাম আজ পায়েস দিয়ে শুরু করি। নৌশির কথা শেষ হতে না হতেই ডাইনিং টেবিলের সবকটা চোখ আদনানের ওপর গিয়ে স্থির হলো। আদনানের অবস্থা এখন ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। সবার চোখে মুখে তখন আদনানের উপর মৃদু ধমকের আভাস। এবার আহাত মির্জা ছেলের দিকে তাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। আদনান যখন এতই উৎসাহী, তবে সবার আগে এই বদমাইশটাকেই তো একবারে পায়েস দে। ও খেয়ে যদি সুস্থভাবে বেঁচে থাকে তাহলে না হয় আমরা বাকিরা খেয়ে দেখব। আদনান অসহায় হয়ে বাবার দিকে তাকালো। আব্বু, তুমি নিজের ছেলেকে এভাবে মৃত্যুর মুখে পাঠাচ্ছ কেন? এনামুল মির্জা এবার হেসে উঠে বললেন, কেন পাঠাবে না? বউটা তো তোরই, তার রান্নার প্রথম স্বাদ তো তোকেই নিতে হবে। ছোট বাবার কথায় ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। নকশি গত করে মুখটা বাটিটা একদম আদনানের নাকের ডগার ধরল। আদনান আরেকটা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে চেহারা যেমন হয় ঠিক এক বাটি চামচ মুখে তুলল সেভাবেই। মুখে দেওয়া মাত্রই তার কপালে ভাঁজ পড়ল, চোখ দুটো খিচিয়ে বন্ধ হয়ে এলো। এ কি, নৌশি কি ভুল করে চিনির বয়ামের বদলে লবণের বয়াম উপর করে দিয়েছে? পুরো মুখটা নোনার সাথে ভরে গেল। আদনান যখন সেটা উগড়ে দিতে যাবে, তখনই দেখল টেবিলের সবাই চাতক পাখির মতো তার প্রতিক্রিয়ার অপেক্ষায় তাকিয়ে আছে। আর নৌশি, সে ডাকর ডাকর চোখে তাকিয়ে তাতে দাঁত চেপে বিড়বিড় করছে, যার অর্থ পরিষ্কার, খবরদার, উগড়ে দিলে তোর সম্পত্তি আল্লাহু আকবার। আদনান বড় একটা ঢোক গেলে মিথ্যা হাসির আড়ালে সবটুকু স্বাদ গিলে ফেলল। তারপর গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, আহা, রান্না তো না, যেন অমৃত। তোমরা বসে আছো কেন? সবাই তাড়াতাড়ি খেয়ে দেখো, এমন পায়েস জীবনেও খাওনি। আদনানের অভিনয়ী গুণে সবাই বিশ্বাস করে এক চামচ মুখে তুলল, আর পরক্ষণে পুরো ডাইনিং টেবিলে যেন এক জীবন্ত পাথরের মূর্তির প্রদর্শনে পরিণত হলো। সবার চিবুক শক্ত হয়ে গেছে, না পারছে গিলতে, না পারছে নৌশির সামনে সেটা থুতু করে ফেলতে। নৌশি তখন খুশিতে টকমগ হয়ে জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছো না কেন কেউ? রোহান কোনো মতে নোনা জলটুকু গলায় নামিয়ে বমি আটকে বলল, বাবা, আমি তো বোন তোর উপরে গর্বে একদম গর্ভবতী হয়ে যাচ্ছি। তুই আমার মায়ের পেটের বোন হলেও এমন নোনা ধরে এত ভালো পায়েস বানালি, আমি তো থমকে গেছি। নৌশি প্রশংসায় আটখানা, তবে মৃদু তিনা আর নুসরাত অভিজ্ঞ রাঁধুনি, তারা আর চোখে একবার একে অপরের দিকে তাকাতেই রহস্যটা ধরে ফেলেছে।
নৌশি নিজে চোখ দেখার আগেই নুসরাত পরিস্থিতি সামলে দিতে বুদ্ধি খাটালো। সে নৌশির হাত ধরে বলল, চল নৌশি, তোর বিয়ের গিফট বক্সগুলো এখনো খোলা হয়নি, ওগুলো গিয়ে দেখি চল। নৌশি অবাক হয়ে বলল, আরে সবাই তো খাচ্ছে, আমি বরং দেখি কার কেমন লাগছে, পরে খুলি। নুসরাত এক প্রকার জোর করে টেনে নিয়ে যেতে যেতে বলল, না না এখনই চল, একটু পর তো আমি নিজে বাড়ি চলে যাব, তখন কে দেখবে আমায়। নৌশি সিঁড়ির আড়ালে চলে যেতেই যেন ডাইনিং টেবিলের সাইরেন বেজে উঠল। বাড়ির সব পুরুষ সদ্য একযোগে চেয়ার ছেড়ে বেসিনের দিকে দৌড়াতে লাগলো। কেউ মুখ ধুচ্ছে, কেউ গ্লাসের পর গ্লাস পানি গিলছে। ওদিকে মিতু আর টিনা হাসতে হাসতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ার দশা। স্কুলের মাঠে রাখা পাশে বেঞ্চারতে বসে আছে তরুণা একা 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 বসে থাকা ছোট্ট তরুণার অবয়বটা দেখে যে কারো বুকটা ফেটে যাবে। চারিপাশে কত হই হুল্লোড়, কত আনন্দ। মায়েরা আঁচল দিয়ে সন্তানের মুখ মুছে দিচ্ছে, পরম মমতায় টিফিন খাইয়ে দিচ্ছে। এই দৃশ্যটা তরুণার ছোট্ট মনে এক গভীর ক্ষতের মতো বিচ্ছে। তার তো মা নেই, দুপুরে এই রোদে কারো আঁচলে তার তো কপালের ছায়া হয়ে আসবে না। মেহেরাব তেমন ব্যস্ত মানুষ, পেশার তাগিদে সকালে যা খাবার দিয়ে যান তা এতক্ষণে শীতল হয়ে গেছে। তরুণার টলটলে চোখ দিয়ে তো যখন নোনা জল পালক বেয়ে গড়িয়ে পড়ছে নিচে, ঠিক তখনই মাথার উপরে একছোড়া শীতল হাতের স্পর্শ অনুভব করল সে। কানে এলো সেই চিরচেনা মায়াবী ডাক, তরুণা মামনি। তরুণা চোখ তুলে তাকিয়ে যেন মেঘের আড়ালে সূর্য দেখতে পেল। খুশিতে আত্মহারা হয়ে রিনিকে জড়িয়ে ধরল সে। রিনিও স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তার ছন্ন ছাড়া উদ্দেশ্যহীন জীবনে এই ছোট্ট একটা তরুণা যেন এক ফালি স্নিগ্ধ চাঁদ। সে অন্ধকার দূর করতে জানে। রিনি তরুণাকে বুক থেকে ছাড়িয়ে ওর চোখের জল মুছে দিয়ে শুধালো, কি হয়েছে মামনি, কাঁদছিলে কেন? তরুণা ধরা গলায় আঙ্গুল দিয়ে মাঠের অন্য বাচ্চাদের দিকে দেখিয়ে বলল, ওই দেখো, আমার ফ্রেন্ডসদের আম্মুরা তাদের কত আদর করে খাইয়ে দিচ্ছে, কিন্তু আমার আম্মু তো আমাকে আদর করতে আসে না। তুমি তো আমার আম্মু হতে পারতে, কিন্তু পাপা বলেছে তোমাকে যেন আম্মু না ডাকি, পাপা খুব বকা দেবে। মেহেরাব দেওয়ানের এমন কঠোর নিষেধাজ্ঞার কথা শুনে রিনির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। রিনি তরুণার চিবুক ছুঁয়ে তীর্থ চড়ে বলল, তোমার পাপা বকা দেবে না মামনি, আজ থেকে তুমি আমাকে আম্মা বলেই ডাকবে, কেমন? তরুণার চোখ ছোট বড় বড় হয়ে গেল বিস্ময়ে। সত্যিই পাপা রাগ করবে না তো? রিনি হাসল, তবে সেই হাসিতে কিছুটা বিষাদ মিশে ছিল। সে তরুণার নাকে নাক ঘেঁষে বলল, সত্যি, একদম সত্যি। তরুণা আবারও রিনিকে চাপড়ে ধরল। তো বিধাতা রিনিকে এই স্কুলের শিক্ষিকা হিসেবে পাঠাবেন কেবল তরুণার শূন্যঘরটা পূর্ণ করার জন্য। গত কয়েকদিনই এই মিষ্টি মেয়েটা রিনির পথের বাঁধানো হৃদয় হয়ে এক কোণে নিজের ছোট্ট একটা রাজ্য বানিয়ে আছে। রিনি বুঝতে পারল, মেহেরাব দেওয়ান যতই শাসন করুক না কেন, এই অবুঝ মনের আরতি মেটানোর শক্তি কারোই নেই। ক্যান্টিনের ভিড়ভাট্টায় মাঝে রিনি আর তরুণার এই জগৎটা যেন সম্পূর্ণ আলাদা। রিনি পরম মমতায় তরুণাকে খাইয়ে দিচ্ছে, আর তরুণার নিষ্পাপ চোখজোড়া এক মুহূর্তের জন্য রিনির মুখ থেকে সরছে না। হয়তো অবচেতন মনে যে এই মায়াবী চেহারার মাঝে তার হারানো মায়ের প্রতিচ্ছবি খুঁজে বেড়াচ্ছে। তরুণা হঠাৎ রিনির হাতটা চেপে ধরে বলল, আর খাবো না আম্মু। রিনি আদুরে গলায় শাসন করার সুরে বলল, কেন মামনি, আর সামান্য একটু খেয়ে নাও, শরীর খারাপ করবে তো। তরুণা নিজে ছোট্ট পেটে হাত বুলিয়ে মুখ কুচকে বলল, প্লিজ না, আমার পেটে একদম জায়গা খালি নেই আর। ওর আধো আধো বলে শুনে রিনির ঠোঁটে হাসি ফুটে উঠল। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না, কিন্তু পানি কোথায়? পানির বোতল তো দেখছি না। তরুণা পানির তেষ্টা পেয়েছে বুঝে রিনি খালি বোতলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, তুমি এখানেই বসো মামনি, আমি চট করে বোতলটা ভরে নিয়ে আসছি। তরুণা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। রিনি দ্রুত পায়ে ওয়াটার ফিল্টারের দিকে এগোতে গিয়েই ঘটল বিপত্তি। দু কদম যেতে না যেতেই সামনে থেকে আসা কোনো একটা শক্ত বার্মির মতো শরীরের সাথে ঠাস করে ধাক্কা খেল সে। ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে রিনির মাথাটা মুহূর্তের জন্য ভনভন করে উঠল। হাতের বোতলটা মাটিতে পড়তে পড়তে বেঁচে গেল। রাগে আর ব্যথায় রিনি ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকালো। দেখল লম্বা চওড়া এক পুরুষ দাঁড়িয়ে, পরনে কুচকুচে কালো শার্ট আর প্যান্ট নিখুঁতভাবে ইন করা। লোকটার জোড়া ভ্রু আর চেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো চুল। রিনি নিজেকে সামনে নিয়ে কিছুটা কর্কশ করে বলল, দেখতে পান না, ওভাবে হুট করে সামনে চলে আসলেন কেন? লোকটি বিন্দুমাত্র বিচলিত না হয়ে গম্ভীর চোখে রিনির দিকে তাকালো। শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, একই প্রশ্ন যদি আমিও আপনাকে করি? রিনি যেন আকাশ থেকে বলল, কি অসভ্যের মতো কথা বলছেন? ভুল আপনি করলেন আবার তর্কও আসছেন। রিনি যখন রাগে আরও কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে তরুণার উচ্ছ্বাসিত চিৎকার শোনা গেল, পাপা! তরুণা দৌড়ে এসে রিনির সামনে দাঁড়ানো সেই রাশভারী লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরল। রিনির পায়ের নিচে যেন মাটি সরে গেল। কয়েকদিন আগে অস্পষ্ট ভিডিও কলে মেহেরাব দেওয়ানকে দেখলেও সামনাসামনি দেখে সে চিনতেই পারেনি।
লোকটা আর কেউ না, স্বয়ং তরুণার বাবা। মেহেরাব দেওয়ান মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার কপালে আলতো করে চুমু খেলেন। হাসপাতালে সেই ব্যস্ত সার্জারি শেষে তার চোখে মুখে কিছুটা ক্লান্তির ছাপ থাকলেও মেয়ের জন্য সেখানে কেবলই মমতা। তিনি নরম গলায় বললেন, সরি মাম্মাম, আজ হাসপাতালে একটা ইম্পর্ট্যান্ট সার্জারি ছিল, তাই ঠিক সময়ে আসতে পারিনি। তুমি কি কিছু খেয়েছো? তরুণা খুশিতে ডকমক হয়ে উত্তর দিল, নো প্রবলেম পাপা, আম্মু আমাকে খাইয়ে দিয়েছে। আম্মু শব্দটা মেহেরাবের কানে পৌঁছাতেই তার জোড়া ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। তিনি একবার তীক্ষ্ণ নজরে রিনির দিকে তাকালেন, এরপর তরুণাকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস শাসনের সুরে বললেন, তোমাকে তো নিষেধ করেছিলাম ওনাকে এই নামে না ডাকতে, মনে নেই? তরুণা অসহায়ভাবে মাথা নিচু করে আঙুল কচলাতে কচলাতে বলল, কিন্তু আম্মুই তো বলছেন ওনাকে আম্মু বলে ডাকতে। মেহেরাবের চোয়াল শক্ত হয়ে এলো। নিজের ভেতরে রাগটা মেয়ের সামনে অনেক কষ্টে সংবরণ করে কিছুটা কড়া ভাষায় তিনি বললেন, আর ডাকবে না এই নামে, ওকে? তরুণার ছোট্ট মনটা মুহূর্তে ভারাক্রান্ত হয়ে গেল। সে স্নান মুখে জবাব দিল, ওকে। তারপর রিনির হাত থেকে ওয়াটার বোতলটা নিয়ে ধীর পায়ে পানি ফিল্টারের দিকে এগিয়ে গেল। রিনি এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। মেহেরাব সোজা হয়ে দাঁড়াতেই রিনি কিছুটা কণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমি আপনাকে চিনতে পারিনি। মেহেরাব বেশ গাম্ভীর্যের সাথে উত্তর দিল, অল রাইট, আমি মেহেরাব দেওয়ান। শান্ত গলায় নিজের নাম বলে পরিচয় দিল। রিনি নিজেকে সামনে নিয়ে পরিচয় দিল, আমি রিনি হাওলাদার, আজ এই স্কুলের সাময়িক টিচার হিসেবে জয়েন করেছি। ও, কংগ্রাচুলেশন, থ্যাঙ্কস। মেহেরাব দেওয়ান এবার সরাসরি রিনির চোখের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তস্ত করে কিন্তু স্পষ্ট স্বরে বললেন, আপনি নাকি তরুণাকে অনুমতি দিয়েছেন আপনাকে আম্মু ডাকার জন্য? রিনি শান্তভাবে উত্তর দিল, জি, আসলে তরুণা এই বিষয়টা নিয়ে একটু বেশি ইমোশনাল আর সিরিয়াস। কথাটা শোনা মাত্র মেহেরাবের মুখভঙ্গি পাল্টে গেল। তার কণ্ঠস্বরে ঝরে পড়ল শীতল কাঠিন্য। তিনি বললেন, তরুণা তো ছোট, সে সিরিয়াস থাকুক বা যাই থাকুক, আপনার মতো একজন শিক্ষিত মানুষের উচিত হয়নি এইভাবে একটা স্পষ্টকাতর বিষয় নিয়ে আশকারা দেওয়া। আপনি তো নিশ্চয়ই অবুঝ নন। মেহেরাবের এমন সরাসরি আর রুদ্ধ আক্রান্তক কথায় রিনি যেন পাক রুদ্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি প্রথম সাক্ষাতে কেউ এতটা রুড হতে পারে। ওদিকে পানির বোতল হাতে দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট তরুণা তার পাপা আর রিনি ম্যামের এমন তিক্ত কথোপকথন শুনে খুব কষ্ট পেল। গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল সে। সকাল থেকে আরিয়ান ছাহের মতো টিনার পিছু পিছু ঘুরছে। ডাইনিং টেবিল থেকে বান্দা আরিয়ান যেখানেই যাচ্ছে টিনা সেখান থেকে মুখ ঘুরিয়ে অন্য করে চলে যাচ্ছে। টিনার কাল দুটো অভিমান আর রাগে ফুলে আছে। আরিয়ান বারবার শ্যামালিনী ডাকটা আজ কাজ করছে না। আসলে ঘটনার সূত্রপাত হয়েছে ঘণ্টাখানিক আগে। আরিয়ান যখন ওয়াশরুমে ছিল আর তার ফোনটা বেডসাইড টেবিলে রাখা। টিনা সাধারণত আরিয়ানের ফোন চেক করে না, কারণ তাদের মধ্যে সেই বিশ্বাসটা প্রবল। কিন্তু আজ নোটিফিকেশনের টুং শব্দটা শুনে কেন যেন ত্রিনার হাত নিষ্পিস করে উঠল। নোটিফিকেশনে বারবার চোখে পড়তেই সে দেখল মীরা। এই নামটা শোনা মাত্রই টিনার পিত্তি জ্বলে ওঠে। মীরাকে সে কোনো কালে সহ্য করতে পারে না। টিনা কৌতূহল সামলাতে না পেরে ফোনটা হাতে নিল, কিন্তু দেখলো ফোন লক করা। আরিয়ান ওয়াশরুম থেকে বের হতেই টিনা গম্ভীর মুখে প্রশ্ন করল, মোবাইলের পাসওয়ার্ড কি দিয়েছেন? আরিয়ান মুচকি হেসে বলল, শ্যামালিনী। টিনা এবার তাতে দাঁত চেপে বলল, আমি আপনাকে পাসওয়ার্ড দিতে বলেছি, রোমান্টিক কথা বলতে বলিনি। আরিয়ান শান্ত গলায় আবারও বলল, আরে বাবা শ্যামালিনী শব্দটাই আমার ফোনের পাসওয়ার্ড, ইংরেজিতে টাইপ করো। টিনা কোনো মতে রাগ সামলাতে লকটা খুলল, কিন্তু চ্যাট বক্সে ঢুকতেই তার রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। মীরা একটা ঠোঁট কামড়ানো ইমোজি পাঠিয়েছে। টিনা মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। রাগে কাঁপতে কাঁপতে সে নিজে আরিয়ানের হয়ে টাইপ করলো, কি সমস্যা? মীরা হয়তো ওপাশের অপেক্ষাতেই ছিল। সে ভেবেছে আরিয়ানের রিপ্লাই দিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরতি মেসেজ এলো, বেবি তুমি আমাকে তো ইগনোর করো কেন? আমি কি সুন্দর না? আমাকে দেখলে তো হাজারটা ছেলের ঘুম হারাম হয়ে যায়। আর তুমি কিনা আমার মেসেজের রিপ্লাইও কখনো দাও না। যাক, আজ একটা রিপ্লাই অন্তত পেলাম। টিনা মেসেজটা পড়ে ফোনের ওপর নিজের হাতের মুঠো শক্ত করল। এরপর মনে হলো এখনই গিয়ে মীরার ওই সুন্দর চেহারাটা আঁচড়ে দিয়ে আসে। টিনার ভিতরে ঈর্ষার আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে। সে আর এক মুহূর্ত দেরি না করে মীরার মেসেজের রিপ্লাই দিতে আঙ্গুল চালালো। আর ঝাঁচালো ছিল সেই শব্দগুলো। টাইপ করলো, কে তোর বেবি? আমার জামাইয়ের কি তুই জন্ম দিয়েছিস যে বেবি ডাকছিস? আর তোর মতো হারাম জিনিসকে দেখলে তো ছেলেদের রাতের ঘুম হারাম হবেই। বা এনি চান্স যদি কখনো দেখি আমার জামাইকে মেসেজ দিয়েছিস, তাহলে তোর মাথার একটা চুলও থাকবে না, একটা একটা করে ট্রেনে ছিঁড়ব, এই বলে দিলাম। মেসেজটা সেন্ড করার ধপাস করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল সে। ঠিক সেই মুহূর্তে আরিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে তাওলে দিয়ে চুল মুছতে মুছতে সামনে এসে দাঁড়ালো।
টিনা অগ্নিদৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে ফেটে পড়ল। মেয়েরা আপনাকে কেন মেসেজ দিবে? কি এমন মধু আছে আপনার মধ্যে যে ওই আপদটা আপনাকে বেবি বলে ডাকার সাহস পায়? আরিয়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে টিনার এই রত্নচণ্ডী রূপেশ উপভোগ করছিল। সে হালকা হেসে রসিকতার ছড়ে বলল, আমার মতো হ্যান্ডসাম ছেলেদের মেয়েরা মেসেজ দিবে, এটা কি খুব অস্বাভাবিক কিছু শ্যামালিনী? টিনা রাগ এবার সপ্তম আসমানে পৌঁছে গেল। সে চিৎকার করে বলল, স্বাভাবিক? আপনার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে? আরিয়ান নিজের হাসিটা কোনো মতো চেপে রেখে ভাবলেশীন মুখে বলল, অনেকটা তাই। টিনার এতক্ষণের এই সীমা ছাড়িয়ে গিয়েছে। সে আরিয়ানের শক্ত বুকে 2 হাত দিয়ে সজোরে একটা ধাক্কা মারল। ধরা গলায় বলে উঠল, খুব তো শখ ললনাদের মেসেজ পাওয়ার, তাহলে আজ থেকে আমার ধারের কাছে আসার একদম চেষ্টা করবেন না। ওই সুন্দরীদের নিয়েই থাকুন। বলে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আরিয়ানের কোনো ডাক বা বারণ তোয়াক্কা না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে। নিচে নামার সময় সিঁড়ির প্রতিটি ধাপে টিনার আগের প্রতিফলন দেখা যাচ্ছে। আরিয়ান পেছন পেছন এসে মেঝে সিঁড়িতে টিনার হাতটা খপ করে ধরে ফেলল। অনেকক্ষণ মন ভাঙার চেষ্টা করে বলল, এবার কিছুটা কাতর স্বরেই বলল, আর কতক্ষণ মুখ ফিরিয়ে রাখবে শ্যামালিনী? সত্যি বলছি, একদম ভালো লাগছে না এসব। টিনা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে তিক্ত স্বরে বলল, কেন ভালো লাগবে না? যান না, আপনি গিয়ে তাদের সাথে কথা বলুন যারা আপনাকে দিনরাত বেবি বলে সম্বোধন করে। আরিয়ান কাঁধ উঁচিয়ে শান্ত স্বরে বলল, আমি আর কথাও বলি না। এখানে আমার দোষটা কোথায়? টিনা এবার আরিয়ানের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যাতে কেবল অভিমান আর তেজ মিশেছিল। সে কোনো উত্তর না দিয়ে এক হাতকা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আরিয়ান তখন সিঁড়ির গোড়ায় বিমর্ষ মুখে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে টিনার পাহাড় সম অভিমান ভাঙা যায়। ঠিক তখনই পেছন থেকে কারো হাতের স্পর্শ পিঠে অনুভব করে সে পেছন ফিরল। দেখল আদনান দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে পিতৃপাত্মক এক চিলতে হাসি। আদনান বেশ রসিয়ে রসিয়ে দুষ্টুমি ভরে বলল, উফ, কি লজ্জা কি লজ্জা, বাঘের মতো ভাই আমার, অথচ ভাবি তোমাকে সামান্য পাত্তা দিচ্ছে না। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে বলো তো? আরিয়ান রাগি চোখে ছোট ভাইয়ের দিকে তাকালো। আদনান বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের শার্টের কলারটা একটু ভাব নিয়ে ঠিক করে বলল, আল্লাহর রহমতে আমি একটা বউ পাইছি বটে, সারাদিন আমাকে মাথায় তুলে নাচে। কি যে ভালো বউ আমার! আমার এক ইশারায় সে কুপকাত। কথাটা বলতে বলতেই আলতানের চোখের সামনে সকালে সেই বিভীষিকাময় দৃশ্যটা ভেসে উঠল। সকালে আজ নৌশি তাকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছিল। কোমরের সেই টনটনে ব্যথা এখনও কমেনি, কিন্তু বড় ভাইয়ের সামনে তো আর ইজ্জত বানানো যায় না, তাই বীরদর্পে মিছে কথাগুলো বলেছে। আরিয়ান বিরক্ত হয়ে বলল, কাটাকাই নতুন সিটা দিতে এসেছিস? সব সামনে থেকে, মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে। আরিয়ান চলে যেতে উদ্যত হতেই আদনান আবারও যে বিজ্ঞের মতো বাধা দিয়ে বলল, ভাইয়া, এই রাগ সহজে ভাঙবে না। আমি তো ভাবির চোখের আগুন দেখলাম। তবে চিন্তা করো না, এই কঠিন রোগের ঔষধ আমার কাছে আছে। আরিয়ান এবার সত্যি অবাক হয়ে থমকে দাঁড়ালো। ব্রুকুচকে জিজ্ঞেস করলো, ঔষধ মানে? কিসের ঔষধ? আদনান এদিক ওদিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে ফিসফিস করে বলল, আমার চেনাশোনা একটা খুব ভালো কবিরাজ আছে। কবিরাজ শব্দটা শোনা মাত্রই আরিয়ান ধমকে উঠল। কবিরাজ দিয়ে কী করবো আমি? তুই কি পাগল হয়েছিস আদনান? আরে ভাইয়া, রাগার আগে পুরো কথাটা আগে তো শোনো। আদনান তাকে শান্ত করার ভঙ্গিতে হাত নেড়ে বলল, ওনার কাছে গেলে এমন এক বশীকরণ ঔষধ দিবে না, দেখবে ভাবি তোমার জন্য একদম পাগল হয়ে যাবে। সারাক্ষণ তোমার পেছনে পেছনে ঘুরবে। তুমি যা বলবে তাই একদমই তাই করবে। তোমাকে আর তোয়াজ করতে হবে না, উল্টো ভাবি তোমার মান ভাঙাবে। আরিয়ান তাচ্ছিল্যের স্বরে বলল, এসব কুসংস্কার আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আদনান এবার শেষ চাল চাললো। সে গম্ভীর হয়ে বলল, তোমাকে একটা ভালো বুদ্ধি দিলাম। এখন এই বয়সে যদি ভাবির হাতে নাস্তানাবুদ হতে চাও তবে আমার কি, আর যদি চাও ভাবি তোমার বশ হয়ে থাকুক তবে আজ চলো আমার সাথে। আরিয়ান কিছুক্ষণ গম্ভীর চিন্তায় মগ্ন রইল। টিনা সেই সকালের মেঘের মতো মুখ আর কর্কশ কথাগুলো মনে পড়তেই তার যুক্তিবাদী মনটা একটু দুর্বল হয়ে গেল। সে ইতস্তত করে নিচু স্বরে জিজ্ঞেস করল, সত্যিই কাজ হবে তো, নাকি গিয়ে আবার নতুন কোনো বিপদে পড়ব? আদনান এবার বিজয়ের হাসি হেসে বুক ফুলিয়ে বলল, 100% গ্যারান্টি ভাইয়া, কাজ না হলে আমার কলার ধরে জুতোর বাড়ি দিও। আরিয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের হাতে ঠিক করতে করতে বলল, আচ্ছা ঠিক আছে, যখন এতই করে বলছিস চল আজই যাই, শেষ চেষ্টা করেই দেখি। সন্ধ্যার দিকে আরিয়ান আর আদনান সেই কবিরাজের বৈঠকখানায় পৌঁছালো। চারিদিকে লাল নীল স্পষ্ট আলোয় ঝিকিমিকি ধূপের কড়া গন্ধে বাতাসে ভারী হয়ে আছে। আরিয়ান হাঁটতে হাঁটতে নিচে স্বরে বলল, আদনান, এখনো ভেবে দেখ, এসব করতে গিয়ে যদি সমস্যায় পড়বো না তো? আদনান পুরো কনফিডেন্স নিয়ে বলল, আরে না ভাইয়া, কিসের সমস্যা হবে? আমার এক বন্ধু তার প্রেমিকাকে বশ করার জন্য এখান থেকে ঔষধ নিয়েছিল।
এখন তো সেই মেয়ে তাকে ছাড়া কিছুই বোঝে না। আরিয়ান আর দ্বিরুক্তি করল না। কিছু দূর এগোতেই দেখলো এক বিশাল পুরনো বটগাছের নিচে কবিরাজ বসে আছে। বটগাছের ঝুড়িতে লাল কাপড়ের টুকরো ঝোলানো। লোকটির চেহারা কুচকুচে কালো। আদনান আর আরিয়ান গিয়ে সেই লোকের সামনে দাঁড়ালো। আদনান একটু কোলে খাকারি দিয়ে বলল, বাবা, আপনার সাথে জরুরি একটু কথা ছিল। কবিরাজ চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, বল, কি বলবি? বাবা, আমাদের বউ, মানে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের কথা একদম শোনে না। এমন কিছু একটা দিন যাতে ভাবে সবসময় আমার ভাইয়ের ইশারায় চলে। লোকটা হঠাৎ বিকট শব্দে হেসে উঠল। হাসি থামিয়ে লোকটি বলল, বউ বশ করা, এই সামান্য কথা, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, তবে টাকা লাগবে। টাকা কোনো বড় সমস্যা না বাবা, আপনি শুধু মোক্ষম ওষুধটা দেন। এরপর আদনান একটু নিচু হয়ে কবিরাজের কানের কাছে নিয়ে মুখ নিয়ে বিড়বিড় ফিসফিসিয়ে বলল, আমাকেও একই ওষুধ, একই ফাইল দিয়েন কিন্তু। আরিয়ান পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। আদনানের কথা শুনে পুরো কুচকে অবাক হয়ে বলল, তোর আবার ওষুধ লাগবে কেন? তুই না বললি তোর বউ তোকে মাথায় তুলে নাচে, সারাদিন তোর ইশারায় চলে? আদনান আমতা আমতা করে কোনো মতো নিজেকে সামনে নিয়ে বলল, আসলে ভাইয়া, মনের তো কোনো বিশ্বাস নেই। এখন মাথায় তুলে নাচছে ঠিকই, কিন্তু যদি কোনোদিন অবাধ্য হয়ে যায়, তাই আগেভাগে ব্যবস্থা রাখা আর কি। কবিরাজ তাদের দুজনের এই কাণ্ড দেখে হাতের হাতুড়ি তুড়ি বাঁচিয়ে বলল, এত কথা দরকার নেই, দুজনে মিলিয়ে 10,000 টাকা লাগবে। 10,000-এর কথা শুনে আরিয়ানার আদনান যেন আকাশ থেকে পড়ল। দুজনে একযোগে চোখ বড় বড় করে রেখে বলল, কি, এত টাকা? কবিরাজ এবার নিজের দাড়িতে হাত বুলিয়ে বিজ্ঞের মতো বলল, ভালো ফল পেতে গেলে একটু টাকা খরচ করতেই হবে বাবা, ভালোবাসা কি আর সস্তায় পাওয়া যায়? আদনান আর আরিয়ান কাঁধে ভর দিয়ে কানে কানে ফুসফুসানি দিয়ে বলল, ভাই, দিয়ে দাও। টিনা ভাবির যে রাগ, তাতে এই টাকা ওসুল হয়ে যাবে, ভালো হবে কিন্তু। আরিয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজের পকেট থেকে মানিব্যাগ বের করলো। ভেতরে হাত রেখে সেখান থেকে ক্যাশ টাকা নেই বলে আরিয়ান কিছু বলার মুখ খোলার আগেই কবিরাজ তা বের করে একটা বিশ্রী হাসি দিয়ে বলল, টাকা নিয়ে চিন্তা করো না বাবা, ডিজিটাল যুগ, মোবাইলে পেমেন্ট দিয়ে দাও। আদনান মনে মনে বিড়বিড় করল, বাবা, এই তো দেখি মহাস্মার্ট কবিরাজ, বটের তলায় বসে ক্যাশলেস ট্রান্সফ্যাকশন চালাচ্ছে। আরিয়ান অনেকটা বাধ্য হয়ে পেমেন্টটা সেরে ফেলল, তবে মনে মনে নিজেকেই শোনালো, কাজ যদি না হয় তবে এই কবিরাজ কবি যোগরাজ করার সব কয়টায় আমি আজকেই ছুটিয়ে দেব। টাকা অ্যাকাউন্টে পৌঁছানোর মেসেজ বাজতেই কবিরাজ তার পাশে বসে থাকা এক চালাবাগ কর্মচারীকে ইশারা করল। সে তাৎক্ষণিক উঠে গিয়ে ভেতর থেকে একটা জরাচিহ্ন মিষ্টির প্যাকেট নিয়ে আসলো। মিষ্টির প্যাকেট থেকে আদনান ব্রু কুচকে বলল, মিষ্টি খাওয়াতে হবে না, আপনি বরং ওই ফাইল বা যা আছে ওসব দেন, আমরা চলে যাই। লোকটা প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, আরে পাগল, এটাই তো ঔষধ। আরিয়ান এবার সত্যি সন্দিহান হয়ে জিজ্ঞেস করল, মিষ্টি আবার ঔষধ হয় কি করে? কবিরাজ গম্ভীর গলায় বলল, এতে স্পেশাল ঔষধ মেশানো আছে, সাধারণ মিষ্টি মনে করলে ভুল করবি। আদনান এবার প্যাকেটের দিকে তাকিয়ে উৎসুক হয়ে বলল, আচ্ছা বাবা, তার মানে এই মিষ্টিগুলো আমাদের বউদের খাওয়াইতে হবে? কবিরাজ মাথা নেড়ে বলল, হুম, তোরা খাবি। আদনান আর আরিয়ান এবার একে অপরের মুখের দিকে তাকালো। আদনান ভ্যাবাচাকা খেয়ে বলল, মানে আমরা খেলে আমাদের বউ কিভাবে বশ হবে? সেটা তো মাথায় ঢুকছে না। হবে হবে, স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের টান আছে তা। তোরা খেলে সেই ঔষধি গুণের টান তোদের কলিজায় গিয়ে লাগবে। আদনান সাথে সাথে গিলে নিল, বলল, হ হ, ঠিক আছে, একদম ঠিক বলেছেন বাবা, অন্তরের টানই তো আসল। আরিয়ান আদনানের এই কত ভাব দেখে বিরক্ত হয়ে একটা ধমক দিল, চুপ করতো, আজব সব কথাবার্তা, চল এবার এখান থেকে। দুজনে সেই মিষ্টির প্যাকেট নিয়ে তড়ি করে কবিরাজের ডেরা ত্যাগ করল। আরিয়ানের গাড়িটা রাতে হাইওয়ে ধরে দ্রুত গতিতে মির্জা বাড়ির দিকে ছুটে চলেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোগুলো জানালার কাছ দিয়ে আরিয়ানের গভীর মুখে এসে পড়েছে। সে একমনে টাইপ করছে, অন্যদিকে পাশে বসে থাকা আদনানের আনন্দে আর ধরে না। সে মনে মনে একটা বিশাল কল্পনার জগৎ সাজিয়ে ফেলেছে, যেখানে সে ডাইনিং টেবিলের চেয়ারে আয়েশ করে পা তুলে বসে আছে, আর নৌশিপি নম্রভাবে তার সামনে শরবতের গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। যাক, আজ থেকে অন্তত খাট থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আদনানকে এমন আপন মনে হাসতে দেখে আরিয়ান বিড়বিড় করে পড়ল, কি হলো, কি ভাবছিস যে এত হিহি করছিস? আদনান গতগত হয়ে বলল, কি বলবো ভাইয়া, আমার না খুশিতে নাচতে এখনই মন চাচ্ছে। আরিয়ান বলল, নাচবি? দাঁড়া, এখনই মিউজিক প্লেয়ার গান ছেড়ে দিয়েছি। কমলা নাচে কোমর দোলাইয়া, তুইও নেচে নেচে কোমর দোলাগা। আদনান এইবার মুখটা একটু কাচুমাচু করে বলল, কিন্তু ভাইয়া, আমি তো আর কমলা না। আরে ধরে নে, তুই কমলার পুরুষ ভার্সন। এখন চুপ করে বস তো।
আরিয়ানের ধমক খেয়ে আদনান আর গাড়ির কথা বাড়ালো না। গাড়িটা একসময় মির্জাবাড়ির বিশাল গেটের সামনে এসে থামলো। আরিয়ান গাড়ি থেকে নামার জন্য হ্যান্ডেলে হাত দিতেই আদনান খপ করে তার হাত চেপে ধরল, বাধা দিয়ে বলল, দাঁড়াও ভাইয়া, ওখানেই নামছে কেন? মিষ্টিগুলো কি গাড়িতে বসেই খেয়ে নেবে না? আরিয়ান পুরো কুচকে বলল, কেন? বাড়ির ভেতরে গিয়ে আরাম করে খেলে কি সমস্যা? আদনান ফিসফিসিয়ে বলল, আরে ভাইয়া কি যে বলো, বাড়ির ভেতরে গিয়ে যদি প্যাকেট খুলি তখন কেউ জিজ্ঞেস করে কিসের মিষ্টি, তখন কি জবাব দেবে? বলবে যে বউ বশ করার টনিক খাচ্ছি, ইজ্জত কি আর থাকবে? আরিয়ান এতক্ষণ ভেবে দেখলো আদনানের কথায় যুক্তি আছে। সে মাথা নেড়ে বলল, তাও ঠিক, আচ্ছা যাও, গাড়িতে বসে খেয়ে নিই আগে। আদনান অনেক উৎসাহ নিয়ে মিষ্টির প্যাকেটটা খুলল, কিন্তু প্যাকেট খুলতেই তার মুখের হাসিটা মুহূর্তে উবে গেল। প্যাকেটের ভেতরে মাত্র 4টা ছোট ছোট গোল্লা আকৃতির মিষ্টি পড়ে আছে। আদনান হাহাকার করে উঠল, হায় খোদা, এইমাত্র 4টা মিষ্টির জন্য ওই বাটপার কবিরাজ 10,000 টাকা নিল। এক একটা মিষ্টির দাম কি 2,500 টাকা করে? আরিয়ান তপ্ত শ্বাস ফেলে বলল, এখন আর দাম হিসেব করে লাভ নেই, বেশি কথা না বলে দে, আগে খাই। দুজনে মিলে প্যাকেটে থাকা মিষ্টি খাওয়া শুরু করলো। আরিয়ান প্রথমে মিষ্টিতে একটা কামড় দিয়েই মুখটা কুঁচকে ফেলল। চিবোতে চিবোতে বলল, কেমন একটা পেটকুটে গন্ধ আসছে না মিষ্টি থেকে? কেমন যেন ভাবসা ভাবসা স্মেল। আদনান নিজেও একটা উটকো গন্ধ পাচ্ছে, মিষ্টির স্বাদটাও যেন একটু তিতকুতে। তবুও সে নিজেকে শান্ত রাখতে বলল, আরে ভাইয়া, ওটা তো স্পেশাল ঔষধি ঘ্রাণ, অমৃতের কি আর সাধারণ মিষ্টির মতো গন্ধ হয়? দুজন মিলে কোনো মতো 4টা মিষ্টি সাবার করলো। প্যাকেটের শেষ অংশটুকু বাহিরে ফেলে দিয়ে তারা বেশ সাহস সঞ্চয় করে বাড়ির ভেতরে ঢুকলো। রান্নাঘরে রান্না করছে রিনি। মেয়েটা এই কদিনেই নিজেকে যেন অমল বদলে ফেলেছে। এক সময়ের চঞ্চল আর জেদি রিনি এখন বেশ গুছিয়ে রান্না করতে পারে। ড্রয়িং রুমের সোফায় বসে পত্রিকা পড়ছিলেন ওমর হাওলাদার। তিনি গলা চড়িয়ে ডাক দিলেন, রিনি, চাটা দিয়ে যাস মা। রিনি ওপাশ থেকে সাড়া দিল, হ্যাঁ আব্বু, আসছি। রিনির এখন স্থায়ীভাবে এই হাওলাদার বাড়িতেই থাকছে। শুরুতে নিজের ফ্ল্যাটেই ছিল, কিন্তু ওমর হাওলাদার যখন দেখলেন রিনি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে, তখন বড় একা একাই মানুষটাকে তাকে অনুরোধ করেছিল এই বাড়িতে চলে আসতে। রিনিও দ্বিমত করেনি। একে তো বাবার মতো এই মানুষটার সেবা করা যাবে, তার উপরে নিজের একাকিত্বও ঘুচবে। রিনি ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে এসে ওমর হাওলাদারের হাতে দিল এবং নিচে গিয়ে পাশের সোফায় বসল। ওমর হাওলাদার চায়ে একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসলেন, বললেন, বা, তোর হাতের চা একদম টিনার মতো, সত্যি বলতে কি তার চেয়েও ভালো হয়েছে। রিনি একটু লাজুক হেসে বলল, আমায় পাম দিচ্ছ তাই না বলো আব্বু? ওমর হাওলাদার স্নেহে রিনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ধুর পাগলিমি, পাম দিতে যাবো কেন? যেটা সত্যি সেটাই বলেছি। তোর হাতের চেয়ে আলাদা একটা মমতা আছে। রিনি হাসল। ওমর হাওলাদার এবার একটু নিবিড় চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, একটা জিনিস খেয়াল করলাম, এই বাড়িতে আসছিস থেকে তুই আমাকে আপু বলে ডাকছিস, আগে তো পাপা বলে ডাকতি। রিনি কিছুক্ষণ উদাস হয়ে জানালার বাহিরে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, টিনা যখন তোমাকে আপু বলে ডাকে তখন আমার মনে হতো ওই ডাকটার ভিতরে বুঝি মধু বেশি, তাই আমিও ডাকতে শুরু করলাম। এখন রিয়েলাইজ করি আপু ডাকের ওপরে আর কোনো মধুর ডাক এই পৃথিবীতে নেই। ওমর হাওলাদার রিনির কথায় মুচকি হাসলেন, তার চোখ দুটো ভিজে এলো। ঠিক সেই মুহূর্তে রিনি আবেগপ্রবণ হয়ে বলল, আপু, আমাকে আমার পূর্বের সব অপকর্মের জন্য ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করেছি তোমাদের সাথে। ওমর হাওলাদার পরম মমতায় রিনিকে বুকের সাথে মিশিয়ে নিলেন, ধরা গলায় বললেন, বাবার কাছে মেয়েরা কি কখনো ভুল করতে পারে? রিনি চোখ পেয়ে তখন শ্রাবণীর ধারার মতো জল গড়িয়ে পড়েছে। যদিও ওমর হাওলাদারের সাথে রিনি কোনো রক্তের সম্পর্ক নেই, তবু এই মানুষটা তাকে বাবার ভালোবাসার কোনো কমতি রাখেনি। রিনি জীবনে প্রথমবার বাবা নামক এই বিশাল বটবৃক্ষের ছায়ায় নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। তার ইচ্ছে করছে এই নিরাপদ বুকে যেন এই এক জনম পার করে দিতে পারে। আরিয়ান আর আদনান যখন ড্রয়িং রুমে পা রাখল, তখন সেখানে মিতু, নৌশি আর টিনা আটটাই মশগুল। সচরাচর এই দুই ভাইকে একসাথে কোথাও যেতে দেখা যায় না, তাই তাদের দুজনকে একসাথে দেখে তিনজনই বেশ অবাক হলো। মিতু পুরো কুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? দুই ভাই একসাথে কোথায় গিয়েছিলে? আদনান দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, এই তো একটু বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম। মিতু বিস্ময় নিয়ে বলল, হাওয়া খেতে? তোমাদের হাওয়া খাওয়ার শখ হলো কবে থেকে? আরিয়ান ওসব কথায় কান্না দিয়ে টিনার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, টিনা রুমে এসো, কথা আছে। টিনা কোনো উত্তর না দিয়ে চট করে মুখ ফিরিয়ে নিল। তার মানে অভিমান এখনও এক বিন্দুও কমেনি। আরিয়ান আদনানের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কিরে আদনান,
তোর ওই কবিরাজের মিষ্টির তো কাজ হচ্ছে না। আদনান অভয় দিয়ে বলল, আরে ভাইয়া ধৈর্য ধরো, মাত্র তো খেলে, রক্তে মিশতে তাও কয়েক ঘন্টা যাক, তারপর ম্যাজিক দেখবে। আরিয়ান আর কথা বাড়ালো না, গটগট করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর তিনা রুমে ঢুকতেই আরিয়ান উঠে দাঁড়ালো। তিনা পাশ কাটিয়ে যেতে চাইলে আরিয়ান পথ আটকে দাঁড়ালো। তিনা তীক্ষ্ণ স্বরে বলল, সরুন সামনে থেকে। আরিয়ান আদরে গলায় বলল, আমার শ্যামালিনীর রাগ কি এখনো জল হয়নি ত্রিনা? তিনা নিরুত্তর। আরিয়ান আবারও বলল, সরি তো বললাম, এবার মাফ করে দাও না। তিনা তবুও পাথরের মতো অনড়, গালে সেই অভিমানীর ফোলা ফোলা ভাব এখনো অটুট। আরিয়ান এবার পকেট থেকে ফোনটা বের করে সরাসরি মীরার নাম্বারে কল দিল। তিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কাকে কল দিচ্ছেন আপনি? আরিয়ান কোনো জবাব দিল না। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই আরিয়ানের লাউড স্পিকার অন করে বলতে লাগলো, শোনো মীরা, তুই তো আমার মায়ের মতো, একজন মা হয়ে নিজের ছেলের কাছে বেবি টেবি লিখে মেসেজ দিস না তো। তোর এসব মেসেজের কারণে আমার বউ ভীষণ রাগ করে, অভিমান করে অনেক কষ্ট পায়, আর আমার বউয়ের চোখের জল দেখলে আমার কলিজায় টান লাগে। তুই বরং চটপট একটা বিয়ে করে নে, তারপর ওই ভদ্রলোককে আপা ডাকার সুযোগ করে দে। আর খবরদার, আমাকে আর কোনোদিন মেসেজ দিবি না, নইলে আমার বউ আমাকে মারবে। বলে আরিয়ান কলটা কেটে দিল। টিনা এতক্ষণ চোখ বড় বড় করে আরিয়ানের কাণ্ড দেখছিল। আরিয়ানের এরকম কাণ্ড দেখে সে ফিক করে হেসে দিল। টিনার মুখে হাসির রেখা দেখে আরিয়ানের বুকের পাথরটা যেন নেমে গেল। সে পরম মমতায় টিনাকে নিজের বুকের মাঝে টেনে নিল। টিনার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে না শ্যামালিনী। কিন্তু রোমান্টিক এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী রইল না। হঠাৎ আরিয়ান অনুভব করলো তার পেটের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। একটা চিনচিনে ব্যথা মুহূর্তেই সারা পেটে ছড়িয়ে পড়ল। আরিয়ান টিনাকে সরিয়ে দিয়ে কুকড়ে গিয়ে বলল, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। বলে সে ঝড়ে বেগে ওয়াশরুমে ঢুকে গেল। টিনা একটু অবাক হলো ঠিকই, তবে বিশেষ কিছু না ভেবে বিছানা গোছাতে শুরু করলো। কয়েক মিনিট পর আরিয়ান ঘামতে ঘামতে বেরিয়ে আসলো, কিন্তু বন্ধ দরজার দিকে তাকিয়ে দুকদম এগোতে গেলেই আবারও পেটে চেপে ধরল। তার মুখভঙ্গি থেকে মনে হচ্ছে ভেতরে কোনো ওলটপালট চলছে। টিনা উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আরিয়ান তাতে দাঁত চেপে কোনো মতো বলল, কিছু না, বোধহয় গ্যাস্ট্রিক হয়েছে। কিন্তু কথা শেষ করতে না করতেই সে আবারও দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। এভাবে প্রায় 6-7 বার যাওয়া আসা চলল। সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। টিনা আবার ভয় পেয়ে গেল। সে আরিয়ানের কপালে হাত দিয়ে বলল, আপনার তো অনেক শরীর খারাপ লাগছে, আমি কি ডক্টর কল দেব? আরিয়ান ক্লান্ত গলায় জবাব দিল, না লাগবে না। উফ, বলে সে আবারও তীরের বেগে ওয়াশরুমের দিকে ছুটল। আদনানের অবস্থাও এখন শোচনীয়। মনে হচ্ছে পেটের ভেতরে কেউ বিশুদ্ধ যুদ্ধ শুরু করে দিয়েছে। কয়েকবার ওয়াশরুম থেকে ম্যারাথন দৌড় দিয়ে এসে ধপাস করে বিছানায় বসল। মুখটা আমচির মতো শুকিয়ে আছে। আদনানের এই করুণ দশা দেখে নৌসি বিছানায় এক করে বসে ঠোঁট টিপে হাসছে। আদনান তাতে দাঁত চেপে বলল, হাসিস না নৌসি, একদম হাসবি না, লাত্তি খাবে কিন্তু। নৌসি এবার কোমরে হাত দিয়ে রুখে দাঁড়ালো, ব্রু নাচিয়ে বলল, দে লাথি, দেখি কত বড় সাহস তোর, সকালে একটা খেয়েও পেট ভরেনি যে আবার বায়না ধরেছিস। আদনান আর পাল্টা যুক্তি দেওয়ার শক্তি পেল না। পেটের ভেতরে তখনও মোচড় দিয়ে উঠেছে। মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব চট পাকিয়ে যাচ্ছে। নৌসি আর অবস্থা দেখে মায়া দেখানোর বদলে ফিক করে হেসে বলল, একটা বুদ্ধি দেই তোকে। আদনান অসহায় চোখে তাকিয়ে বলল, কি? পাছায় একটা কাগজ শক্ত করে বেঁধে নেন, তাহলে অন্তত বারবার এই দৌড়াতে দিতে হবে না। আদনান নৌসির দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর নিজের কপাল চাপড়ে আর্তনাদ করে বলল, হায় রে কপাল, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর ওই ঐতিহাসিক বুদ্ধির জন্য ডক্টর ইউনুসের নোবেল প্রাইজটা তোকে এনে দিতাম, দুনিয়া উদ্ধার হয়ে যেত। কথাটা শেষ করতে পারল না আদনান। আবারও পেটের ভেতরে ক্রুম ক্রুম শব্দ শুরু হতেই সে তীরের বেগে ওয়াশরুমের দিকে ছুটল। কোমরে বসে বসে সে এখন যত রকমের কালি জানা আছে সব কবিরাজকে দিচ্ছে। বিড়বিড় করে বলছে, হারামজাতা বাটপার কবিরাজ, নির্ঘাত নষ্ট মিষ্টি খাইয়ে দিয়েছে। আমার জীবনে এখন যায় যায় অবস্থা, ওরে যদি একবার হাতের নাগালে পাই তবে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। 10,000 টাকা দিয়ে আমি শেষমেশ ডায়রিয়া কিনলাম। আরিয়ান আর পারছে না। রুমের 4 দেওয়ালের ভেতরে থাকলে পেটের মোচড় যেন আরও বেড়ে যাচ্ছে। একটু স্বস্তির আশায় সে করিডোরে বেরিয়েছে হাঁটাহাঁটি করতে। ঠিক সেই মুহূর্তে তার নজরে পড়ল আদনানকে। আদনানও দেওয়াল ধরে রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল করিডোর দিয়ে। আদনানকে দেখা মাত্রই আরিয়ানের চোখের মনে রাগে স্থির হয়ে গেল। আদনান বড় ভাইয়ের অগ্নিশর্মার চেহারা দেখেই বুঝে গেল যে আজ কপালে অশেষ দুর্গতি আছে। সে উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করেই আরিয়ান ক্ষিপ্ত হাতে পেছন থেকে আদনানের কলার ঘাট চাপকে ধরল। আদনান আর্তনাদ করে বলল, ভাইয়া ছাড়ো, উফ লাগছে তো।
আরিয়ান দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, হারামজাদা বদমাইশ, তুই তো বলেছিলি কবিরাজের কাছে গেলে বউ বশ হয়ে যাবে। বশ হওয়া তো দূরে থাক, এখন তো বাথরুমে দৌড়াতে দৌড়াতে আমার জান বের হয়ে যাওয়ার উপক্রম। আদনান তখন ব্যথায় আর পেটের চাপে কুকড়ে গিয়ে বলল, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি ওই বুড়ো ভামটা আমাদের নষ্ট মিষ্টি খাওয়াবে? দেখো না, আমার নিজের অবস্থা তো কেরোসিন। ছাড়ো ভাইয়া, দোহাই লাগে। আরিয়ান কিছুতেই ছাড়ল না। আদনান এবার নিরুপায় হয়ে মুখ ভর্তি খিচিয়ে দাঁত মুখ শক্ত করে বলল, ভাইয়া হাগু পেয়েছে, এখন যদি না ছাড়ো তবে এখানেই কিন্তু কাজ ছেড়ে দেব। সামলাতে পারবে না কিন্তু। আদনানের এই কথা শুনে আরিয়ান সাথে সাথে হাত ছড়িয়ে নিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ালো। আদনান এক সেকেন্ডও নষ্ট করলো না, ওখান থেকেই দৌড়ে গিয়ে নিচের রুমে ঢুকে ওয়াশরুমে সে দিয়ে গেল। এদিকে আদনানকে ছেড়ে দিতেই আরিয়ানের পেটের ভেতরেও মোচড় দিয়ে উঠল। সেও আর এক মুহূর্ত দেরি না করে নিজের পেট চেপে ধরে পাগলের মতো ওয়াশরুমের দিকে দৌড় দিল। টানা 2 দিন সোজা ছায়ে থাকার পর আজ আরিয়ান আর আদনান কিছুটা সুস্থ বোধ করেছে। গত 2 দিন ডক্টর এসে স্যালাইন দিয়েছে, তাতে শরীরটা এখন ধাতে ফিরেছে। তবে মির্জাবাড়ির সবার মনে একটা ঘোরতর সন্দেহ দানা বেঁধেছে। একসাথে 2 ভাইয়ের এমন পেট খারাপের মহোৎসব কি শুধু কাকতালীয়ই? মিতু আর বড় মা অনেক জেরা করেও চুৎসই কোনো জবাব পায়নি। আদনানের বাইকের চাবিটা আঙুলে বনবন করে ঘোরাতে ঘোরাতে সিঁড়িতে নিচে নামছিল। সিঁড়ির শেষ ধাপে আসতেই আরিয়ানের সাথে তার মুখোমুখি হলো। আরিয়ান পুরো কুচকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? আদনান দাঁতে দাঁত চেপে বলল, যাচ্ছি ওই বদমাইশ কবিরাজের কাছে। আরিয়ান মনে হয়ে অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, মানে তুই আবার ওই ভণ্ডের কাছে যাচ্ছিস? 10,000-এর শিক্ষা হয়নি? এবার আর ঔষধ আনতে যাচ্ছি না ভাইয়া, এবার ওরে এমন ঔষধ আর ট্রিটমেন্ট দিয়ে আসবো যাতে জীবনে আর কোনোদিন কারোর সাথে এমন ভণ্ডামি করার সাহস না পাই। ওরে আজ বটের তলা থেকে তুলে না আনলে আমার নামও আদনান না। বলে আদনান ঝড়ের বেগে বেরিয়ে গেল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে দেখলো চারিদিকে কুটকুটে অন্ধকার। এখন সন্ধ্যা নামছে আর এই অসময়ে বাড়ির বাতি সব নেভানো দেখে আরিয়ান একটু অবাক হলো। যে সুইচ টিপে লাইট জ্বালাতেই সে দেখল টিনা বিছানায় চোখ বুজে শুয়ে আছে। আরিয়ান ধীর পায়ে টিনার পাশে গিয়ে বসলো। পরম মমতায় তার কপালে হাত রেখে টিনা একবার চোখ মেলে আরিয়ানকে দেখল, তারপর আবারও চোখ বুজে ফেলল। আরিয়ান ত্রিনার রেশমি চুলে বিড়ে কেটে দিতে দিতে নরম সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে শ্যামালিনী? এই অসময়ে শুয়ে আছো যে, শরীরে কি খারাপ লাগছে? টিনার কোনো মৌখিক উত্তর দিল না, তবে সে পাশ ফিরে শুয়ে নিচে মাথাটা আরিয়ানের ওপরে উপরে রাখল। আরিয়ান মুচকি হাসল। সে বুঝতে পারল এটা শরীর খারাপ নয়, বরং টিনার মুড সুইং। আরিয়ান মুচকি হেসে টিনার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিল। আরিয়ান নরম গলায় বলল, আজ বাইরের আবহাওয়াটা কিন্তু সুন্দর, একটু ঘুরতে যাবে? ঘুরতে যাওয়ার কথা শুনে টিনা বিছানায় উঠে বসল। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখল নীল আকাশে সন্ধ্যা নেমে এসেছে। দূরে ল্যাম্পপোস্টের আলোয় মিটিমিটি করছে। টিনা একটু অবাক হয়ে বলল, এই সন্ধ্যার সময় আবার কোথায় যাব? টিনা আরিয়ানের হাতটা আলতো করে নিচের মুঠোয় নিয়ে বলল, অজানা কোথাও, যেখানে গেলে আমার শ্যামানীলির এই মেঘলা মনটা একদম রোদেলা হয়ে যাবে। টিনা এবার আর কোনো যুক্তি না দেখিয়ে আরিয়ানের বুকে মাথা রাখল। একদম ছোট্ট বাচ্চাদের মতো করে ঠোঁট উলচে বলল, ভালো লাগছে না। টিনার গলায় এমন কোমল বাচ্চামো ভাবের এর আগে আরিয়ান খুব একটা দেখেনি। সে মুগ্ধ হয়ে হাসল। টিনার মাথায় বিলি কাটতে কাটতে বলল, এই তো এখন আমার লক্ষ্মী বউটার মতো লাগছে। সবসময় এভাবে একটু বাচ্চামি করে কথা বললে কি সমস্যা? টিনা মুখ তুলে তাকালো, একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, এটাকে বাচ্চামি বলে না, ন্যাকামো বলে। আরিয়ান টিনার গালটা টেনে দিয়ে বলল, মেয়েরা স্বামীর সাথে ন্যাকামি করবে না তো কার সাথে করবে? পাশের বাড়ির ভাইয়ের সাথে? আরিয়ানের এই রসিকতায় টিনা না হেসে পারল না। তার মনের ভেতরে থাকা কোমট মেঘগুলো যেন নিমিষেই কেটে গেল। আরিয়ান আবারও জিজ্ঞেস করলো, এখন বলো কি করতে মন চাচ্ছে তোমার? টিনা কিছুক্ষণ গভীরভাবে ভাবলো, তারপর খুব সিরিয়াস মুখে বলল, ইচ্ছে হচ্ছে একটা ধবধবে সাদা শাড়ি পরে তেঁতুল গাছের মগডালে পা ঝুলিয়ে বসে থাকতে। টিনার এমন অদ্ভুত আর ভৌতিক ইচ্ছার কথা শুনে আরিয়ান হেসেই খুন। সে হাসতে হাসতে টিনার কপালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, না বাবা, অত শখ নেই। আমি চাই না আমার সুন্দরী বউটা পেতনি সাজুক। এমনিতেও কি কম ভয় দেখাও তুমি? টিনা এবার আরিয়ানের বুকে থেকে মাথা তুলে তার কালো কুচকুচে দাড়িতে আঙ্গুল বোলাতে লাগলো, যেন কোনো প্রিয় খেলনা নিয়ে খেলছে। হঠাৎ আরিয়ানের নাকটা টেনে আদরে গলায় বলল, কিন্তু আপনি কিউট আছেন বহুত। আরিয়ান এবার আর হাসি চেপে রাখতে পারল না। এই মেয়েটা কখন গম্ভীর হয়ে যায় আর কখন যে 5 বছরের বাচ্চার রূপ নেয় তা বোঝা দেয়। তবে টিনার এই বাচ্চামো স্বভাবটাই আরিয়ানের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য।
আদনান আর তার বন্ধু-বান্ধবদের নিয়ে যখন কবিরাজের ডেরায় হাজির হলো, তখন চারিদিকে পরিবেশটা বেশ গুমোট হয়ে আছে। অতগুলো টকবকে যুবক ছেলেকে একসাথে দেখে নিজের আস্তানায় ঢুকতে দেখে কবিরাজও থতমত খেয়ে গেল। তবুও পেশাদার ভণ্ডামি বজায় রেখে গলায় যতটা সম্ভব গাম্ভীর্য এনে বলল, কি ব্যাপার বাবারা, এতজন একসাথে, সবারই কি মন চাঙ্গা করার ঔষধ লাগবে? আদনান তার গ্যাং কোনো কথা না বলে ধীর পায়ে এগিয়ে গেল। সবাই মিলে ঘিরে ধরল কবিরাজকে। আদনান একদম সামনাসামনি জাঁকিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, না বাবা, আজ আমরা ওষুধ নিতে আসিনি, আজ এসেছি তোমাকে মহা ঔষধ দিতে। লোকটি আদনানকে দেখে চিনতে পারল। পরশু দিনই তো এই ছেলেটা তার বড় ভাইকে নিয়ে এসে 10,000 টাকা গছিয়ে দিয়ে গেছে। আদনান কিছু একটা বলতে গিয়ে হঠাৎ কুকড়ে তাকিয়ে বড় বড় শ্বাস নিল। একটা উৎকল আর বিশ্রী গন্ধ চারিদিকে বাতাসে ভারী করে তুলেছে। আদনান বন্ধুদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের ঘ্রাণ রে এটা? নাক তো জ্বলে যাচ্ছে। ছেলেরাও ঘ্রাণ নিল। একজন অভিজ্ঞের মতো নাক টেনে বলে উঠল, ভাই আদনান, এটো খাঁটি গাজার ঘ্রাণ, মালটা একদম কড়া। মুহূর্তেই সবার কাছে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই ভণ্ড কবিরাজ বটের তলায় বসে আত্মিকতার নাম করে এতক্ষণে ধুমসে গাঁজা সেবন করছিল। আদনান আর দেরি করল না, এক ঝটকায় কবিরাজের ঘাটটা মোটকে ধরার মতো করে চেপে ধরল। গর্জে উঠে বলল, ওরে শালা ভণ্ড, তুই কবিরাজের নাম করে মানুষের পেট খারাপ করাস, আবার এখানে বসে গাঁজাও সেবন করিস? তোর তো সাহস কম না। ঘটনার আস্মিকতায় কবিরাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই আদনানের এক বন্ধু, দেখি তো তোর দাড়িটা আসলে কিনা, বলে সজোরে একটা টান দিল। সাথে সাথে খ্যাক খ্যাক করে দাড়িটা গোড়াসুদ্ধ খুলে আসতে চাইল হাতে। দেখা গেল ওটা ছিল আঠা দিয়ে লাগানোর নকল দাড়ি। আদনান চোখ কপালে তুলে বলল, ওরে বাটপার, দাড়িটাও নকল? তুই তো দেখি আজ তো এক মাকাল ফল। সবার চোখ তোর চড়ক গাছ। এই ভণ্ডটা শুধু তুকু তাকাই ভুয়া করে না, এই দাড়িটাও যে আঠা দিয়ে লাগানো নকল, তাও কেউ কল্পনাও করেনি। দাড়ি খুলতেই বেরিয়ে এলো বছর 30-এর এক জোয়ান যুবক। বেগতিক দেখে সেই তথাকথিত কবিরাজ যখনই পালানোর জন্য এক দৌড় দিতে চাইল, আদনান অমনি ক্ষিপ্র হাতে লোকটার পরনের লুঙ্গি টেনে ধরল। বেচারা যাবে কোথায়? লাজে খবরে অবস্থা হয়ে এখানেই থমকে দাঁড়ালো। এক লোকটি আবার হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, মাফ করো ভাই, আর কোনোদিন এরকম করব না, এবারের মতো ছেড়ে দাও ভাই। আদনান আর তার বন্ধুমহল তো আজ ছেড়ে দেওয়ার মুডে নেই। তারা চারিপাশ থেকে ছেঁকে ধরল তাকে। এরপর চার বন্ধু মিলে লোকটাকে আস্ত চ্যাংতলা করে শূন্যে ভাসিয়ে নিল। দুজন হাত ধরল আর দুজন পা ধরল। এরপর শুরু হলো আসল ট্রিটমেন্ট। দুজন মিলে কবিরাজের পেটে আর বগলে এমন সুরসুরি দিতে লাগলো যে বেচারা হাসতে হাসতে প্রায় পাগল হয়ে যাওয়ার দশা। হাসি না এলেও যেন শরীরের স্নায়ুগুলো বিদ্রোহ করছে। হি হি করে হাসতে হাসতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। বেশ কিছুক্ষণ এই সরাসরি থেরাপি চালানোর পর আদনান হাত তুলে ইশারা করল, থাম। সামনেই একটা শ্যাওলা পড়া পচা পুকুর দেখা যাচ্ছে। আদনানের চ্যাংদোলা করেই লোকটাকে সেই পুকুরের পাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। কবিরাজ এবার চিৎকার করে কাঁদতে লাগলো, ছেড়ে দে ভাই, আর এসব বন্ডামি করবো না, পা ধরছি তোদের। আদনান এবার তপ্ত স্বরে বলল, তোর ওই মিষ্টির জন্য 2 দিন আমি বিছানায় পড়েছিলাম রে হারামজাদা। সারাদিন টয়লেটে চৌকাঠে বসে পার হয়েছে আমার জীবন। আজ আর এর একটা ফয়সালা হবেই। আদনান পকেট থেকে নিজের মোবাইল বের করে ভিডিও অন করে লোকটির মুখের সামনে ধরল। গম্ভীর গলায় বলল, তোর সব অকর্মের কথা এই মুহূর্তে স্বীকার করবি, ক্যামেরার সামনে সব সত্যি বলবি, তা না হলে এই ময়লা পুকুরে তোকে এক ধাক্কায় ছুঁড়ে মারবো। এখন বল। পুকুরে সেই পচা গন্ধ আর আদনানের মেজাজ দেখে লোকটির কলিজা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় ক্যামেরার দিকে তাকিয়ে স্বীকারোক্তি দিতে শুরু করলো, আমি আসলে কোনো কবিরাজ কায়দা কানুন জানি না। আমার আসল উদ্দেশ্য ছিল লোক ঠকিয়ে টাকা কামানো। আর এই কবিরাজের আড়ালে আমি এখানে নেশাদ্রব্য জাতীয় আর গাঁজা বিক্রি করতাম। আমি দোষী ভাই, এবার আমাকে দয়া করে ছেড়ে দাও। লোকটি ভেবেছিল সব সত্যি বললে বুঝি নিস্তার পাবে। আদনান ভিডিওটা সেভ করে ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটিয়ে বলল, ছেড়ে তো দেবই, তবে আমার হাতে না, পুলিশ আসছে, ওরাই তোকে নিয়ে যাবে। ওখানেই বাকি সত্যগুলো উগরে দিস। কিছুক্ষণ পর সাইরেন বাজিয়ে পুলিশের জিপ এসে হাজির হলো। ভণ্ড কবিরাজকে হাতকড়া পরিয়ে যখন গাড়িতে তোলা হচ্ছিল, তখন আদনানের মনে হলো তার 10,000 টাকার শোকটা অন্তত কিছুটা হলেও লাঘব হয়েছে। সন্ধ্যার মায়াবী আলোয় মির্জাবাড়ির এই চড়ুই ভাতি যেন এক অনন্য রূপ নিয়েছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ ঢৌলো সব অট্টালিকা, তার মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলছে মসৃণ পিচঢালা রাস্তা। রাস্তার ধার দিয়ে ফুটে থাকা হরেক রকমের ফুলের সুবাস বাতাসে ভাসছে।
এই রাস্তায় রিক্সা আর বাইকের টুংটাং শব্দ ছাড়া বড় কোনো গাড়ির আওয়াজ নেই, তাই শান্তিতে হাঁটা যাচ্ছে। টিনা আর আরিয়ান একা আসেনি, তাদের সাথে যোগ দিয়েছে নৌশি, আদনান আর মিতু রোহান। নুসরাত আর নির্জনকেও কল করে আনা হয়েছে, কারণ তাদের বাড়ি খুব একটা দূরে নয়। চার সই ত্রিনা, নুসরাত, নৌশি আর মিতু একদম সামনের সারিতে খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে চলছে। তাদের গল্প আর হাসিতে পুরো রাস্তাটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর পেছন পেছন এক বিচিত্র দৃশ্য তৈরি করে হাঁটছে তাদের স্বামী নামক চার পুরুষ। দৃশ্যটা বেশ হাস্যকর। চারজনের হাতেই তাদের প্রিয়তমা স্ত্রীদের জুতো। ট্রিনার হিল জুতো পরে হাঁটতে কষ্ট হচ্ছিল দেখে আরিয়ান জোড়াচুরি করে জুতো জোড়া খুলে নিজের হাতে নিয়েছে। আরিয়ানকে মজনু রূপে দেখে বাকি তিন পুরুষও যেন আদর্শ স্বামীর প্রমাণ দিতে চিবুক উঁচিয়ে নিজেদের বউদের জুতো জোড়া বগল দাবা করল। এখন তারা চারজন জুতো নিয়ে হাঁটছে দর্পণে। হাঁটতে হাঁটতে হঠাৎ আদনানের নজর গেল রাস্তার পাশের একটা রক্তলাল কৃষ্ণচূড়া গাছের দিকে। কৃষ্ণচূড়া ফুল দেখবে আর আদনান তার নাদানের বাচ্চার জন্য, নৌশির জন্য সেটা ছিঁড়বে না তা কি হয়? আদনান ঝটপট গাছের তলায় গিয়ে লাফাতে শুরু করলো। গাছটা বেশ উঁচু, আদনানের হাতের নাগালে পৌঁছাচ্ছে না। সে বারবার লাফিয়ে হাত বাড়ানোর চেষ্টা করছে, আর তার এই কষ্ট দেখে পেছনের চারজন সহ সামনের চার রমণী থেমে গেল। আদনানের এই বাচ্চামো দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাই হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে আদনানও চারিপাশে এসে জড়ো হলো। নৌশি তখন মুচকি হাসলেও আদনানকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করলো না। সে ডালটার দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, কিরে এত লাফাচ্ছিস কেন? ফুল পেরে নিতে না পারলে আজ তোর কপালে শুনি আছে, বলে দিলাম। নৌশির মুখ থেকে তুই ডাক শুনে নুসরাত এবার একটু শাসনের সুরে বলে উঠল, তোরা কি এখনো এভাবে কথা বলিস? আদনান তো তোর স্বামী, এখন তো ওকে তুমি করে ডাকা উচিত। নৌশি গাল দুটো একটু ফুলিয়ে লাজক ভঙ্গিতে বলল, ওকে তুমি করে ডাকলে কেমন জানি শরম করে। নৌশির এই অপকট স্বীকারোক্তিতে রাস্তার মাঝখানে হাসির রোল পড়ে গেল। আদনান বেচারা যখন লাফিয়ে কোনো মতো ডালটার নাগাল পেল না, তখন আরিয়ান এগিয়ে এলো। সে বেশ গম্ভীর মুখে একটা বুদ্ধি দিল। আদনান লাফিয়ে সময় নষ্ট না করে বরং তুই গাছে উঠে পড়। বড় ভাইয়ের এমন ডিরেক্ট বুদ্ধি শুনে আদনানের যেন প্রাণ ফিরে পেল। সে একগাল হেসে বলল, এই তো কাজের মতো কাজ হবে এবার। এরপর তিনজন মিলে আদনানকে নিচ থেকে উঠালে, ধাক্কিয়ে আর ভর দিয়ে কোনো মতো গাছের নিচু ডালটার কাছে তুলে দিল। আদনানও বেশ কায়দা করে চড়ে বসলো গাছে। সেখান থেকে সে যত্ন করে ছোট ছোট চারটা কৃষ্ণচূড়ার ডাল ভেঙে নিয়ে নিচে নেমে এলো। রাস্তার হলদেটে ল্যাম্পপোস্টের আলোর নিচে এক রোমান্টিক আবহাওয়া তৈরি হলো। চারজন পুরুষ নিজের ব্যক্তিগত নারীদের সামনে গিয়ে দাঁড়ালো। সবার হাতেই তখন রক্তলাল কৃষ্ণচূড়া। আরিয়ান অতি সাবধানে টিনার অবাধ্য চুলের ভাজা ফুলটা গুজে দিল। টিনা শুধু মুগ্ধ হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। একইভাবে রোহান মিতুর চুলে, নির্জন নুসরাতের চুলে আর আদনান নৌশির চুলে ফুলটা যত্নে পরিয়ে দিল। রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্টে মায়াবী আলো আর কৃষ্ণচূড়ার মতো আভা মিলে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। চার জুটি এবার নিজেদের মতো করে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছে। আরিয়ানের শক্ত হাতের মুঠোয় টিনার নরম আঙ্গুলগুলো বন্ধি। টিনা মুগ্ধ হয়ে রাস্তার ধারের বাগান আর রাতের আকাশ দেখছে, কিন্তু আরিয়ানের সমস্ত পৃথিবী যেন ওই একটা মুখে আটকে আছে। তার দৃষ্টি টিনা আজ বয়স বড় অপরূপা, বেশ বড় স্নিগ্ধ। তাহাতে হঠাৎ ছন্দপতন, ঝনঝন শব্দে টিনার পায়ের রূপলি নুপুরটা খুলে গিয়ে পিস্টাল রাস্তায় লুটিয়ে পড়ল। টিনা নিচে হয়ে সেটি কুড়িয়ে নিয়ে নিজের পায়ে আবারও পড়তে যাচ্ছিল, কিন্তু আরিয়ান তার হাতটা আলতো করে চেপে ধরে থামিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান রাস্তার মাঝখানে এক হাঁটু কেড়ে নিচু হয়ে বসে পড়ল। আরিয়ানের মতো গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে এভাবে রাস্তায় বসে পড়তে দেখে টিনা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, এ কি করছেন আপনি? উঠুন। আরিয়ান আর কোনো কথা না বলে টিনাকে আলতোরাঙা পাটাকে আলতা করে নিচে হাঁটুর উপরে তুলে নিল। টিনা বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ভারসাম্য বজায় রাখতেন সে নিজের একটা হাত আরিয়ানের মাথায় রাখল। আরিয়ান খুব মনোযোগ দিয়ে অতি সতর্পণে নুপুরটা টিনার পায়ে পরিয়ে দিতে লাগলো। নুপুরে ছোট্ট ছোট্ট ঘুঙ্গুরগুলো আরিয়ানের আঙ্গুলের ছোঁয়ায় টুংটাং করে ঢুকে উঠল। নুপুর পরানো শেষ করে আরিয়ান নিচে থেকেই টিনার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল অতল গভীরতা আর ভালোবাসা। সে আবেগী গলায় বলে উঠল, ফুলের পায়ে নুপুর, এই যে সন্ধ্যার পাখিরা ঘরে ফিরেছে, আকাশে যে সে চাঁদ উঠেছে, বাতাস তারা সবই হয়তো আজ আমার শ্যামালিনীকে হিংসে করছে। তারা ভাবছে এমন স্নিগ্ধ এক পরী কেন স্বর্গ থেকে এই ভুবন মোহিনীতে নেমে এলো। আরিয়ানের মুখে এমন প্রশংসা শুনে টিনা লজ্জায় আর রক্তিম হয়ে গেল।
সে চোখ নামিয়ে মুচকি হেসে মৃদুস্বরে বলল, আপনি কিন্তু আজ বড্ড বেশি বেশি কথা বলছেন। টিনা এবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই আরিয়ানের চোখে পড়ল টিনার শাড়ির আঁচলটা মাটি ছুঁয়ে যাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে আঁচলটা ঝুঁকে তুলে নিল এবং খুব যত্ন করে নিজের হাতেই কবজিতের সাথে পেঁচিয়ে বেঁধে নিল। টিনা পেছন ফিরে এই কাণ্ড দেখে হেসেই ফেলল। সে কৌতুক করে বলল, এ কি করছেন? লোকে দেখলে যে বউ পাগল বলবে। আরিয়ান টিনার চোখে চোখ রেখে প্রশান্তির হাসি আসলো। সে ধীর স্থিরভাবে জবাব দিল, লোকে যাকে বউ পাগল বলে প্রকৃত তাকে আদর্শ উত্তম পুরুষ বলে। টিনা হেসে বলল, সেই হাসিতে যেন মুক্ত ঝরল। আরিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্ত্রীর সেই মায়াবী হাসির দিকে। তার মনে হলো এই মুহূর্তটা, এই হাসিটা তার হাতের সাথে বাঁধা ওই আঁচলটুকুই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।